স্থাপত্যে দুটো বিষয় আছে মূলত। একটি হচ্ছে রেসপন্সিবিলিটি, আরটা হচ্ছে কমিটমেন্ট। রেসপন্সিবিলিটিটা হচ্ছে যে তার প্রফেশনাল রেসপন্সিবিলিটি। একটা প্রজেক্ট তাকে দিলে আর্কিটেক্টকে, তিনি সেই প্রজেক্টটা ডিজাইন করেন, বিল্ডিং, ইন্টেরিয়ার, ল্যান্ডস্কেপ ইত্যাদি সব মিলে যে ডিজাইন হয় সেটা ড্রয়িংয়ে, মডেলে, 3 ডাইমেনশনাল ইমেজেসে সেটাকে উনি এক্সপ্রেস করেন, তৈরি করেন, ওয়ার্কিং ড্রয়িং করেন এবং এরপরে সেটা কনস্ট্রাকশন হয়, সাইটে গিয়ে কনস্ট্রাকশন হয় এবং সেই কনস্ট্রাকশনটা যেন ড্রয়িং অনুযায়ী হয় এবং তার যে ইচ্ছা, আর্কিটেক্টের যে ইচ্ছা, তার যে ইন্টেনশন সেই অনুযায়ী হয়, সেটা সম্পূর্ণটা তার দায়িত্ব দেখা। এবং বিল্ডিং কমপ্লিট হওয়া পর্যন্ত এবং সেটা যখন ইউজাররা, বিল্ডিংয়ে যারা ইউজ করেন তারা উঠে যাওয়া পর্যন্ত একটা রেসপন্সিবিলিটি তাকে নিতে হয় এবং সেটা সময় মতো করতে হবে, ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে হবে, মেটেরিয়াল সিলেকশন করতে হবে এবং কনস্ট্রাকশনের পদ্ধতি, কনস্ট্রাকশনের সিলেকশন, কারা কনস্ট্রাকশন করবে ইত্যাদি সব মিলে একটা দায়িত্বের ব্যাপার আছে এবং এটা বেশ কমপ্লিকেটেড এবং খুব ধৈর্য ধরে কাজ করতে হয়। সাধারণত আর্কিটেক্টদের কাজ যেটা হয় এটা 2 থেকে 3 বছর 4 বছরও লাগে, কোনো প্রজেক্ট 10 বছরও হয়। আমাদের অ্যাসেম্বলি বিল্ডিং যেটা হয়েছে সেটা প্রায় 20 বছর লেগেছে, তো তাজমহলও 20 বছর লেগেছে। তো একটা বিশাল সময় নিয়েও কাজ হয়, আবার কোনো কাজ হয়তো 3 মাস 4 মাসে হয়, খুব ছোট কাজ হলে। তো এই সময়টাকে আমি একটা রেসপন্সিবিলিটির সময় বলবো এবং আর্কিটেক্ট যদি এই রেসপন্সিবিলিটি না নেয় তাহলে ওই প্রজেক্ট কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আলটিমেটলি ক্লায়েন্ট এবং সমাজের ক্ষতি হয়। রেসপন্সিবিলিটিটাকেই আমরা বলি বা দায়িত্ব জ্ঞানটাকেই আমরা বলি প্রফেশনালিজম। সো একটা প্রফেশনালিজম, এটাই আমরা 5 বছর স্কুলে পড়ি, তারপর ইনস্টিটিউটের মেম্বার হয়ে সেখানে শিখতে হয়, কোনো একটা অফিসে কিছুদিন কাজ করে, ফার্মে কাজ করে সেটা শিখতে হয় এবং আলটিমেটলি একজন এই সম্পূর্ণ দায়িত্ব নেয়ার, যখন তার মধ্যে দায়িত্ব নেয়ার যে অবস্থানটা সৃষ্টি হয় তখনই তিনি প্রফেশনাল হন। আরেকটা কাজ হচ্ছে কমিটমেন্ট। এখন আমি ডিজাইন করলাম, কিন্তু ডিজাইনটার যে কমিটমেন্টটা হচ্ছে দেশের ব্যাপার, সমাজের ব্যাপার। আমার যদি একটা কমিটমেন্ট না থাকে সমাজ এবং দেশের প্রতি, তাহলে কিন্তু ওই কাজটা হয়তো অনেক সুন্দর, অনেক পরিশ্রম করে করা হলো, কিন্তু সেটা হয়তো মিনিংফুল হবে না বা এক্স্যাক্টলি যে পারপাসে করা হয়েছিল সেটা সার্ভ করবে না বা ফুলফিল করবে না। তো সেই জন্য আর্কিটেকচারে আমরা একটা কমিটমেন্টের যে জায়গাটা, সেখানে এটাকে আমরা দেশপ্রেম বলতে পারি, দেশকে ভালোবাসা বলতে পারি, মানুষকে ভালোবাসা ইত্যাদিও আমরা অনেক সময় বলি। ওর সঙ্গে এই কমিটমেন্টটা জড়িত থাকে। অর্থাৎ শুধু ক্লায়েন্টকেই আমরা খুশি করি না, আমরা এই প্রজেক্টটা বা যা আমরা করি তা সমাজের জন্য ইতিবাচক হোক, সেটা আমরা চাই। তো এই দুটো জিনিস মিলেই একটা পরিস্থিতির সৃষ্টি হয় যার ভিতর দিয়ে আর্কিটেক্টকে কাজ করতে হয় এবং তার সাকসেস নির্মাণ করতে হয়। কমিটমেন্টের মধ্যে 4টা জিনিস আজকাল আমরা বলতে পারি, এটা চিরকালই ছিল। আর্কিটেকচার যখন প্রথম শুরু হয় এই 4টা জিনিস আমরা বলতে পারি। আর্কিটেকচার আসলে খুব অল এনকম্পাসিং সাবজেক্ট। আর্কিটেকচারে লাগে না এমন কোনো সাবজেক্ট নাই, প্রায় সবই লাগে। মানুষের যত জ্ঞান গরিমা আছে, বুদ্ধি আছে, সবই কিন্তু আর্কিটেকচারে কোনো না কোনোভাবে আসে। তবুও আমরা 4টা গুরুত্বপূর্ণ জায়গা আমরা বলতে পারি। একটা হচ্ছে সমাজ। এই সমাজকে আমার সাহায্য করতে হবে, হেল্প করতে হবে, অ্যাসিস্ট করতে হবে, সমাজ নির্মাণ করতে হবে, সমাজের মন্দগুলোকে বাদ দিয়ে ভালোর দিকে নিয়ে যেতে হবে। স্থাপত্যের মাধ্যমে শহর নির্মাণ করে, গ্রাম নির্মাণ করে, বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমরা একটা সমাজ তৈরি করব, যেই সমাজটা পজিটিভ, একটা ইতিবাচক সমাজ হবে দেশের জন্য। সমাজ। এরপর হচ্ছে কালচার। সব দেশের একটা কালচার থাকে। আমাদের বাংলাদেশের কালচারও প্রায় 1000 বছরের একটা কালচার তো আছেই, এর আগেও ছিল। তো এই যে কালচার, সেই কালচার বা সংস্কৃতির সঙ্গে আমার পরিচিতি থাকতে হবে, ভালো গভীর জ্ঞান থাকতে হবে। এখন যে আমরা আর্কিটেকচার করি সেটা দুটো জিনিস আছে, যে আমরা আইদার আমাদের যে আবহমান সংস্কৃতি আছে সেটাকে আমরা প্রিজার্ভ করি, অথবা
আমরা সেটাকে আধুনিকতার মাধ্যমে এবং যে সময়ের পরিবর্তনের মাধ্যমে সেটাকে আমরা ইন্টারপ্রিট করি। আমাদের যে কালচার সেটাকে আমরা নিউ ইন্টারপ্রিটেশনে যাই, সেইভাবে আমরা কানেক্টেড থাকি যাতে করে আমাদের কাজগুলো সেই ইতিহাসের ভিতর দিয়ে একটা পরম্পরা সৃষ্টি করতে পারে। এটাই ইদানিংকালে এই বিষয়গুলোকে যথেষ্ট জোর দেওয়া হয় যে আমি যেন সম্পূর্ণভাবে কালচারলেস না হয়ে একটা সুন্দর অবজেক্ট না করে ফেলি। আমার যে স্থাপত্যটা হবে সেটা আমাকে কালচারালি রুটেড হতে হবে। তৃতীয় যেটা বলা যায় সেটা হচ্ছে পরিবেশ। এটা তৃতীয় না, এটাও প্রথমও হতে পারে। পরিবেশ হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ স্থপতিরা পরিবেশ তৈরি করেন, ইন্টেরিয়র পরিবেশ, আভ্যন্তরীণ এবং বাইরের। বাইরে যে কোর্টিয়ার থাকে বা বাইরে যে বাগান থাকে, ল্যান্ডস্কেপ থাকে সেগুলো, এবং ভিতরে ঘরের ভিতরে যে স্পেসগুলো আছে, এবং এই দুটোর মধ্যে যে মেলবন্ধ এবং দুটোর মধ্যে একটা সম্পর্ক, সুন্দর সম্পর্ক, একটা পোয়েটিক সম্পর্ক তৈরি করতে পারি তাহলে খুবই ভালো হয়, যাতে করে যারা এই স্থাপনা বা স্থাপত্য ব্যবহার করবেন তারা যেন আনন্দ পান, তাদেরকে যে স্পিরিটেড রাখা যায়, তারা যেন সবসময় ইতিবাচক থাকে এবং নেগেটিভ কোনো ফোর্সেসের মধ্যে আমরা যেন না যাই। আমাদের স্থাপত্যে কোনো নেগেটিভিটির কোনো স্থান নেই, এটা সম্পূর্ণই 100%ই পজিটিভিটির মধ্যে দিয়ে কাজ করতে হয়। অর্থাৎ আমার ভিতরে যদি কিছু নেগেটিভিটি থাকে সেটা কিন্তু স্থাপত্যে আসবে না। স্থাপত্য টোটালি একটা পজিটিভ নোশনে কাজ করতে হবে এবং সেটা ইমপার্সোনালি করতে হবে। আবার আমার লাইকিং অ্যান্ড ডিসলাইকিংয়ের চাইতেও ইম্পর্ট্যান্ট হচ্ছে যে সমাজের জন্য যেটা দরকার সেটাকে আমাকে ইনভেস্টিগেট করে, রিসার্চ করে, ভালো করে বুঝে, তখন আমাকে আমার ইন্টেলেক্ট বা বুদ্ধি এবং আমার আর্টিস্টিক যে সেন্সেস সেগুলো ব্যবহার করে আমি সেই পরিবেশটা তৈরি করব, যাতে করে এই পরিবেশ নারিশ করে, মানুষের স্পিরিটকে আরও হাই করতে পারে এবং তাদের লঞ্জিভিটি বাড়াতে পারে। তো সেইটাকে আমি পরিবেশ বলবো, এবং এই কমিটমেন্ট স্থাপত্যের সঙ্গে থাকতেই হবে। কারণ আমরা একটা বিল্ডিং যখন তৈরি করি সেটা অনেক বছর থাকে, স্থপতি মরে যান কিন্তু বিল্ডিং থেকে যায়। অতএব এটা একটা অনেক দিন ধরে এটার একটা এফেক্ট থাকে। যেটা যদি নেগেটিভ তৈরি হয়, নেগেটিভ কিছু আমরা তৈরি করে ফেলি, তাহলে সমাজকে বহুদিন থেকে আমরা নেগেটিভিটির মধ্যে ফেলবো এবং বিরক্ত করব, এবং একটা দায়িত্বহীন কাজ হবে। তো সেই জন্যে আমরা মনে করি যে আমাদের যেহেতু বেশিরভাগ কাজই পার্মানেন্ট হয়, অনেক দিন থাকে, সেই জন্য এখানে হেলাফেলা করার কোনো সুযোগ নেই। আমাদেরকে আমাদের বেস্ট, আমাদের যেটা আমাদের জ্ঞান, আমাদের আর্টিস্টিক সেন্সের বেস্টটা দিতে হবে প্রত্যেকটা কাজ। ভালো স্থপতিদের মধ্যে এই জিনিসটা দেখা যায়। যেমন লুই গান একটা কাজও কিন্তু উনি হেলাফেলা করে করেন নাই তার জীবনে, একটাও না। তো এইটাই হচ্ছে কমিটমেন্ট, যেটা সমাজের জন্যে, আর্কিটেকচারের জন্যে, মানুষের জন্যে, পৃথিবীর জন্য একটা কমিটমেন্ট। এই কমিটমেন্টটা দুটো আছে, একটা দেশ আর একটা হচ্ছে সারা পৃথিবী। সারা পৃথিবী গ্লোবাল কনটেক্সটেও যেন একটা রেসপন্সিবল কাজ হয়, আর হলো ন্যাশনাল কনটেক্সটে। এছাড়া আরেকটা হচ্ছে চারটার মধ্যে চতুর্থ বলা যায়, সেটা হচ্ছে টেকনোলজি। আর্কিটেক্টদের কিন্তু টেকনোলজি সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা থাকতে হবে। ওই ব্যাকডেটেড কোনো টেকনোলজি যেন সে ব্যবহার না করে, আপডেটেড এবং যে রিসেন্ট যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয় তার সঙ্গে সবসময় থাকতে হবে। তা না হলে কিন্তু ও পিছিয়ে যাবে, ও তার সময়কে ধরতে পারবে না। টেকনোলজি যেহেতু প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবনা করছে, নতুন নতুন সৃষ্টি করছে, সেগুলো আমাদের ব্যবহার করেই আমাদেরকে স্থাপত্য নির্মাণ করতে হবে। অর্থাৎ আমাদের স্ট্রাকচার, আমাদের বিল্ডিংয়ে যে সমস্ত মেটেরিয়াল আমরা ব্যবহার করি সবগুলোই উন্নত মান এবং সেটা একদম লেটেস্ট টেকনোলজির মধ্যে থাকতে পারার চেষ্টা করতে হবে। তো সেটা হচ্ছে টেকনোলজি। এবং আমরা দেখেছি যে ভালো আর্কিটেক্টরা যারা পৃথিবী বিখ্যাত স্থপতি, তারা তাদের সময়ের টেকনোলজিকে ভীষণভাবে ব্যবহার করতেন এবং তারাই আসলে পথ দেখাতেন যে টেকনোলজি কীভাবে স্থাপত্যের সঙ্গে আসতে পারে। একটা নতুন টেকনোলজি হয়তো এসছে, সেটাকে সঙ্গে সঙ্গে গ্রহণ করা এবং সেটাকে কাজে লাগানো, এই বিষয়টা কিন্তু স্থপতিদের মধ্যে ইনোভেটিভ যে টেন্ডেন্সি সেটার সঙ্গে এটার সম্পর্ক আছে। এবং স্থপতিকে উদ্ভাবনা শক্তির মাধ্যমে থাকতে হবে, উদ্ভাবন করতে হবে। তো এইগুলো আমরা হলো বেসিক বিষয় আর কি, স্থাপত্যের এই চারটা বিষয় আছে। তো এই চারটা বিষয় কিন্তু চিরকাল ছিল,
কিন্তু ইদানিংকালে বর্তমান সময় যে আমরা এসছি বাংলাদেশের যে 2021 এখন 25 এখন, এই 2025 সালে আমরা যে অবস্থানে এসছি সেটা দেখতে পাচ্ছি যে গত 1979 সাল থেকে একটা নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে পৃথিবীতে, যেটা আগে ছিল না। এবং এটার জন্যে স্থপতিদের একটা বাড়তি একটা দায়িত্ব জ্ঞান সৃষ্টি হচ্ছে এবং আমাদের পড়ালেখায় চিন্তা চেতনায় সেটা আসতেই হচ্ছে। সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এটা 89-এর আগে ছিল না। তো ক্লাইমেট চেঞ্জ, সেই সঙ্গে আমরা ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য মেনলি হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি যখন আমরা তৈরি করলাম তখন আমরা অনেক কার্বন তৈরি করতে শুরু করলাম। আমাদের যে মোটরগাড়ি বা রেলগাড়ি, সব ধরনের যানবাহন, আমাদের যে ফ্যাক্টরিগুলোর ধোঁয়া, আমাদের রান্নাঘরের ধোঁয়া, এগুলো সবই মিলে কার্বন যে এমিট করছি বা জিএইচজি বলি আমরা, এটা গ্রিন হাউস গ্যাস এত বেশি নিঃসরিত হচ্ছে সারা পৃথিবীতে, যার ফলে দূষণ হয়েছে। দূষণের ফলে ওয়ার্মিং হচ্ছে, সারা পৃথিবীর উষ্ণতা পাচ্ছে এবং O3 যে লেয়ার সেটা ছিদ্র হয়ে যাচ্ছে, যার ফলে বরফ গলে যাচ্ছে এবং আমাদের বাংলাদেশ হয়তো একসময় পানির নিচে চলে যাবে। এই ধরনের আশঙ্কাগুলি দেখা দিয়েছে এবং সেই জন্যেই এই ক্লাইমেট চেঞ্জকে নিয়ে কিন্তু কতগুলো জিনিস এসছে, নতুন ডাইমেনশন তৈরি হয়েছে আর্কিটেকচারের চিন্তা চেতনায়। সেটা হচ্ছে, একটা হচ্ছে সাস্টেনেবিলিটি, আর একটা হচ্ছে আমার রেজিলিয়েন্স, আর একটা হচ্ছে আমাদের সাস্টেনেবিলিটি, রেজিলিয়েন্স এবং গ্রিন আর্কিটেকচার। তো এই তিনটা ব্যাপারটাই হলো যে আমরা কার্বন যে প্রিন্ট বলি সেটা আমরা কত কমাতে পারি। এবং সেই জন্য এক ধরনের আর্কিটেক্ট আছে, তারা এত কমিটেড হয়েছেন, বিশেষ করে বাংলাদেশেও আমরা কিছু আর্কিটেক্ট পাচ্ছি, তারা এমন কোনো ম্যাটেরিয়ালই ব্যবহার করতে চান না যেটা তৈরি করতে গিয়ে কার্বন সৃষ্টি হয়, ধোঁয়া সৃষ্টি হয়, দূষণ সৃষ্টি হয়। এবং এই দূষণ কিন্তু আমাদের শুধু বাতাসকে নষ্ট করে না, দূষণ এবং কেমিস্ট্রি, এই যে কেমিক্যালস যে তৈরি হয় বিশেষ করে আমাদের অনেক গার্মেন্টস ফ্যাক্টরি হয়েছে, পরে বাংলাদেশে নদীগুলোও কিন্তু কেমিক্যাল ভরে গেছে, মাটি নষ্ট হয়ে যাচ্ছে, মাটির মধ্যে কেমিক্যাল চলে আসছে। এই সব মিলে যেটা এটাকে দূষণ আমরা বলি, এই দূষণের বিরুদ্ধে একটা চেতনা কাজ করছে এবং কিছু স্থপতি সারা পৃথিবীতেই কাজ করছেন। বাংলাদেশেও কিছু স্থপতি আছেন যারা বাঁশ, মাটি এবং এমন অন্যান্য মেটেরিয়াল তারা ব্যবহার করতে চাচ্ছেন, যেমন ছন দিয়ে বাড়ি করা যায় কিনা। কিন্তু এটা একটা লিমিটেশন আছে যে এগুলো হয়তো খুব বড় কমপ্লেক্স প্রজেক্ট করা যাবে না, হাই রাইজ বিল্ডিংয়ে সেটা হয়তো করা যাবে না, কিন্তু ছোট প্রজেক্টে এবং গ্রামীণ পরিবেশে, রিসোর্টে নানানভাবে কোথায় কোথায় কাজ করা যায়। ইভেন টল বিল্ডিংয়েও কিছু কিছু জায়গায় এগুলি করা যায় কি না, কিছু স্থপতি কনসিয়াসলি এই কাজগুলি করছেন। এটা কারণটাই হচ্ছে যে আমরা কার্বন প্রিন্ট যাতে কমাতে পারি। তো রেজিলিয়েন্সটা হচ্ছে যে ঝড় ঝাপটা, ভূমিকম্প, এগুলোর সঙ্গে ভালো করে বুঝে নিয়ে কী স্থাপত্য করা যায়। জাপানিজরা বহু আগেই ভূমিকম্পের সঙ্গে বিল্ডিং তো ওদের টল বিল্ডিংও তারা করছেন, যেটা ভূমিকম্পর সঙ্গে বোঝাপড়া করতে পারে। অর্থাৎ ভূমিকম্প হলেও সেই বিল্ডিং পড়ে যায় না, ফাউন্ডেশন অত্যন্ত কেয়ারফুলি, অত্যন্ত হাই টেকনোলজি ব্যবহার করে ওরা করছে। তো অন্যান্য জায়গায়, যেমন ধরেন আফগানিস্তানের মতো জায়গায় যেটা দরিদ্র দেশ, সেখানে ভূমিকম্পের জন্য ওরা পাথর ব্যবহার করছে এবং খুব শক্ত জায়গায় তারা করছে। তো তাতে করেও কিছুটা রেহাই পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা দেখি আজকাল অনেক ভূমিকম্পে বিভিন্ন দেশের বিল্ডিং ধসে যাচ্ছে। আমাদের ঢাকাও কিন্তু, ঢাকা এবং বাংলাদেশ পুরোটাই আমাদের এই ভূমিকম্পের জোনের মধ্যে আছি। তো সেটা নিয়েও অনেকে চিন্তা ভাবনা করছেন যে কি করা যেতে পারে। এছাড়া গ্রিন আর্কিটেকচার বলতে বোঝায় যেটা একেবারেই ওই দূষণ তৈরি করে না, টোটালি দূষণমুক্ত কাজ করা যায় কি না। তো সেটা বাঁশ মাটিতে তো হয়, কিন্তু অন্য মেটেরিয়াল এখনও ভালো হয়নি। তবে ওই সায়েন্টিস্টরা, টেকনোলজিস্টরা কাজ করছেন
যে ব্রিককে না পুড়িয়ে কিছু করা যায় কিনা। অনেকে অ্যাডোবি ব্রিক ব্যবহার করছেন রোদ্রে শুকিয়ে। এই রোদ্রে শুকানোর ব্যাপারটা কি আরও কিছু টেকনোলজি বের করে যে অর্থাৎ সোলার রেডিয়েশন বাড়িয়ে করা যায় কিনা। নানানভাবে অনেক কাজ হচ্ছে। যদি এগুলো হয়ে যায় তাহলে কিন্তু স্থপতির জন্য অনেক সুবিধা হবে। আমরা কিন্তু এই পলিউশন তৈরি করি না, অর্থাৎ সিমেন্ট তৈরি করতে অনেক পলিউশন হয়, তো সিমেন্ট আমরা ব্যবহার করি। কিন্তু যারা সিমেন্ট তৈরি করেন, যারা টেকনোলজিটা উদ্ভাবন করেছেন, তারা এটাকে এমন এক জায়গায় নিয়ে যেতে হবে যেখানে আমরা দূষণমুক্ত মেটেরিয়াল পেতে পারি। শুধুমাত্র বাঁশ মাটি নয়, আরও কিছু আমরা পেতে পারি যেটা ম্যানুফ্যাকচার্ড হবে কিন্তু ততটা দূষণ সৃষ্টি করবে না, এবং বা করলেও সেটা একটা টলারেবল রেঞ্জের মধ্যে করবে। তো এই জিনিসগুলো হচ্ছে, একদিকে কাজ হচ্ছে, স্থপতিরা ওদিকে যাচ্ছেন, কিন্তু কতগুলো কাজ আছে যে আর্কিটেকচারে যেটা ব্যাপার হচ্ছে যে প্রথমত আমাদের একটা ফাংশন সার্ভ করতে হয়। ফাংশন অর্থাৎ যেই পারপাসে আমরা বিল্ডিংটা করি সেটা যেন এই বিল্ডিংটা বা আমাদের স্থাপত্য সেই ফাংশনটা ফুলফিল করতে পারে। এই কাজটা করতে গেলে এটা একটা মানে বেসিক একটা রিকোয়ারমেন্ট স্থাপত্যের। যেই কারণে আমরা করি, যে পারপাস ছাড়া কোনো বিল্ডিং হয় না, সেই পারপাসটা যদি আমরা ভালো করে বুঝি এবং সেটার উপর নির্ভর করে কাজ করতে হয়। যেমন কিছু আর্কিটেক্ট আছেন যারা হাইটেক আর্কিটেক্ট, যেমন রজার বা রেনজো পিয়ানো, এরা যে সমস্ত বিল্ডিং করেন, বা ফস্টার, এরা কিন্তু হাইটেক বিল্ডিং করেন, অত্যন্ত মেটেরিয়াল যেটা খুব কস্টলি, বেস্ট ফিনিশ, বেস্ট পারফরমেন্স, এবং স্ট্রেংথের দিকেও সবচেয়ে ভালো, আবার লাইট ওয়েট, নানান জিনিস তৈরি করে ওরা কাজ করছে। যেমন এয়ারপোর্ট ডিজাইন করার সময় কালচারাল যে লিঙ্কেজ, এটা অনেকেই মনে করেন দরকার নাই, বরং একটা উদ্ভাবনা করা, সামথিং নিউ করা। কিছু স্থপতি আছেন যারা নিউ করতে চান, যেমন জাহা হাদিদ বা আরও অনেকেই আছেন, যে নতুন কিছু করা, অর্থাৎ কালচারের সঙ্গে কানেক্টেড হওয়ার চাইতে পারফরমেন্স লাগবে। যেমন ধরেন এয়ারপোর্ট ডিজাইন করলে 5 মিনিটের মধ্যে একটা প্লেন নামলে সেই প্লেনের যে 300 প্যাসেঞ্জার, তারা যেন 5 মিনিটের মধ্যে ইমিগ্রেশন হয়ে তারা বেরিয়ে আসতে পারেন, এরকম একটা বেরিয়ে এসে ওই লাগেজ কালেক্ট করে বেরোতে 20 মিনিট থেকে 25 মিনিটের মধ্যে যদি না করা যায়, কারণ বড় বড় এয়ারপোর্টে 5 মিনিট পরপরই প্লেন নামছে। তো এইটা এত বেশি একটা এফিসিয়েন্সির দরকার হয় এই ধরনের প্রজেক্টে, যেখানে ভীষণ এফিসিয়েন্সি দরকার, যে লোক আসছে মানে এখানে 1 ঘন্টা লাগালে হবে না, তো সেটা এফিসিয়েন্সি নষ্ট হয়ে যাবে। তো ওইটা অনেক ক্যালকুলেট করে যেখানে কাজ করতে হয়, সেগুলিতে দেখা যায় যে কালচারাল যে ইনহিবিশন বা কালচারালি লিঙ্ক করার যে বিষয়টা, সেটা হয়তো অত ইম্পর্ট্যান্ট হয় না। এগুলো টেকনিক্যালি হয়, অর্থাৎ এয়ারপোর্ট প্রায় সারা পৃথিবীতে কাছাকাছি হবে। এটা একটা বিশেষ দেশের জন্য যে একটা এয়ারপোর্ট আলাদা, সেগুলি হবে না। তো এই ধরনের প্রজেক্টও আছে। সো স্থপতিদের মধ্যে এই নিয়ে খুব তর্ক হয়, মানে চিন্তার বিতর্ক হয়। সেটা হচ্ছে যে কেন এয়ারপোর্ট কেন একটা কালচারালি হবে না। তো কেউ এটাও চেষ্টা করেন। তো এখন মেইন উদ্দেশ্যটা সার্ভ করার পরে আমরা যদি এটাকে অন্যভাবে এক্সপ্রেস করতে পারি, তো সেটা করা যায়।